রামের জন্মভূমি এই সরয়ূ নদীর পাশে অযোধ্যা, ঠিক এই অযোধ্যা সেটা নাকি নেপালে। কেপি শর্মা ওলি দাবি করে বসেন রাম আসলে নেপালের জন্ম এবং রামের জন্ম ভারতে নয় নেপালে। এবং কেপি শর্মা ওলি এই মুহূর্তে একটা জায়গায় সেফ শেল্টারে আশ্রয় নিয়েছেন, সেইখানে থেকে তিনি নাকি ভারতকে টার্গেট করছেন। যে সীমান্ত সংঘাত এবং অযোধ্যা বা রাম জন্মভূমি নিয়ে বিতর্কের জেরেই তাকে নাকি গদিচ্যুত করা হয়েছে বা তার এই অবস্থা। নেপাল চীনের সঙ্গে ঘনিষ্ঠতা পেয়ে এমন একটা জায়গায় পৌঁছেছিল যে তারা একটা সময়ে ভারতের একটা অংশ তাদের নিজেদের বলে দাবি করে বসেছিল। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইডার, আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। নেপালের যে অভ্যন্তরীণ পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, নেপালের যে জেনজি বিক্ষোভ, জেনজি বা তরুণ তুর্কিদের যে বিক্ষোভ, সোশ্যাল মিডিয়া আন্দোলন বা সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে দেওয়া বা গণতন্ত্রের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলন একটা ভয়ানক আকারে রূপ নিয়েছে। এরপর আমরা দেখেছি দুর্নীতি সহ বিভিন্ন কিছু সামনে এসেছে এবং এই আন্দোলন বা এই বিক্ষোভের মুখে পড়ে রীতিমতো গণ অভ্যুত্থানের জেরে কেপি শর্মা ওলি অর্থাৎ নেপালের প্রধানমন্ত্রী তার পদত্যাগ এবং বিভিন্ন মন্ত্রীদের পদত্যাগ সহ রাস্তায় মারধর, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, এই সমস্ত চিত্র ভেসে উঠেছে। কিন্তু এরপরে যে চিত্রটা সব থেকে ভয়ানক, কেপি শর্মা ওলি এই মুহূর্তে একটা জায়গায় সেফ শেল্টারে আশ্রয় নিয়েছেন, কিন্তু সেইখানে থেকে তিনি নাকি ভারতকে টার্গেট করছেন। এবং এই যে জিওপলিটিক্যাল স্ট্যান্ড এই মুহূর্তে ভারতকে টার্গেট করছে, কেন তিনি টার্গেট করছেন তিনি পরিষ্কার করে যে তথ্য উঠে আসছে গোয়েন্দা মারফত এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া মারফত যে তথ্য উঠে আসছে, কেপি শর্মা ওলি অর্থাৎ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি নাকি সিপিএম যে দল, সেই দলের যে সাধারণ সম্পাদক নেপালে, তাকে চিঠি লিখেছেন এবং চিঠি লিখে জানিয়েছেন শুধুমাত্র নিউ দিল্লি অর্থাৎ ভারতের বিরোধিতা করার জন্যই তার এই অবস্থা। এবং তিনি সেখানে উল্লেখ করছেন যে সীমান্ত সংঘাত এবং অযোধ্যা বা রাম জন্মভূমি নিয়ে বিতর্কের জেরেই তাকে নাকি গদিচ্যুত করা হয়েছে বা তার এই অবস্থা। এক্স্যাক্টলি তার যে মন্তব্য, সেই মন্তব্যের কতটা ভিত্তি বা সেই মন্তব্য নিয়ে গোটা বিশ্ব রাজনীতি বা গোটা জিওপলিটিক্যাল স্ট্যান্ড কোন জায়গায় পৌঁছবে সেটা আমাদের জানা নেই ঠিকই, কিন্তু আজ এই অনুষ্ঠানে আমি বলতে চাইবো এক্স্যাক্টলি নেপাল এবং ভারতের যে সীমান্ত সংঘাত বা রাম জন্মভূমি সংঘাত ঠিক কী পর্যায়ে পৌঁছেছিল, ঠিক কী হয়েছিল এবং বর্তমানে কোন স্ট্যান্ডে ভারত রয়েছে। প্রাথমিকভাবে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না এলেও ভারতের তরফ থেকে কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছিল নেপালের যে প্রশাসন, সেই প্রশাসন যা বলবে সেই দিকেই যেন গোটা পরিস্থিতি এগোয় বা সাধারণ মানুষ যারা রয়েছে তারা যেন নেপালের প্রশাসনের কথা শুনে চলে, অর্থাৎ ভারতের যারা সাধারণ নাগরিক যারা নেপালে রয়েছে তারা যেন নেপালের যে প্রশাসন সেই কথা শুনে চলে। এরই মধ্যে আমরা দেখেছি নেপালের সেনা শাসন এবং নেপালের যে সেনা শাসন তারা ইতিমধ্যেই কে অন্তর্বর্তী সরকারের প্রধান হবে তা নিয়ে আলোচনা করছে এবং সেটা ইতিমধ্যে ঠিক হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রাক্তন একজন বিচারপতি। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ভারত বিরুদ্ধতা এবং চীন ঘনিষ্ঠতা, এই যে গোটা চিত্রটা ওলির ক্ষেত্রে আমরা দেখেছি, কেপি শর্মা ওলির ক্ষেত্রে তাকে এই চীনের সঙ্গে ঘনিষ্ঠতা এবং ভারত বিরুদ্ধতায় ডোবালো বলেই মনে করছে প্রাথমিকভাবে বিশেষজ্ঞ মহল। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রাথমিকভাবে যে চিত্রটা তুলে ধরার চেষ্টা করব সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির বক্তব্যের পর। এবং আমরা সবাই কম বেশি জানি 2020 সালে ভুটানের যে ডোকলাম সীমান্ত বা নেপালের এই যে সীমান্ত সংঘাত, সেই সংঘাত চরমে পৌঁছেছিল। কেন? ভারতকে চারিদিক থেকে চাপে রাখার কৌশল চীনের ছিল সেই মুহূর্তে এবং ঠিক সেই জন্যই নেপাল চীনের সঙ্গে ঘনিষ্ঠতা পেয়ে এমন একটা জায়গায় পৌঁছেছিল যে তারা একটা সময়ে ভারতের একটা অংশ তাদের নিজেদের বলে দাবি করে বসেছিল। এবং কি সেই অংশ আমি একেবারে নাম নিয়ে বলতে চাইবো, ভারতের লিম্পুয়া ধারা, লিপুলেক পাস এবং কালাপানি। এবং এই তিনটে জায়গা উত্তরাখণ্ডের পিথিয়াগড় যে জেলা, সেই জেলার একটা গুরুত্বপূর্ণ অংশ, সেই জায়গার এই অংশ, এই তিনটে অংশ, সেই অংশটাকে নেপাল নিজেদের দাবি করে বসেছিল। এবং এই যে নেপাল এবং ভারতের এই সংঘাতের যে প্রেক্ষাপটটা কি, আমি যদি একেবারে ইতিহাসে ফিরে যাই, ইতিহাস প্রেক্ষাপটে 1816 সালে সুগৌলি চুক্তি এবং এই সুগৌলি ট্রিটি বা সুগৌলি চুক্তির মাধ্যম দিয়ে ভারত ও নেপালের যে সীমান্ত, সেই সীমান্ত ঠিক হয় এবং সেই সীমান্ত কালী নদীকে ভারতে নেপালের সীমান্ত
ধরা হয়। যদিও এই কালী নদীকে ভারতীয় নেপাল সীমান্ত ধরা হলেও নেপাল সেই সময়ে প্রাথমিকভাবে দাবি করতে থাকে কালী নদীর পূর্ব দিকটা, যেটা ভারত মনে করছে যে 3টে অংশ ভারতের, সেইটা নাকি আরও পশ্চিম দিকে কালী নদীর উৎস, এবং সেইখান থেকে তাদের রেশিওতে, তাদের বিচারে এই 3টে জায়গা নেপালের। এবং 2020 সালে এই প্রধানমন্ত্রী ওলি থাকাকালীন এই যে সুর বা এই যে একটা নয়া সংবিধান রচনা করেন তিনি, তারা এবং নয়া ম্যাপ রচনা করেন, সেখানে চীনের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সঙ্গ ছিল এবং চীনের ঘনিষ্ঠতাতেই এটা হয়েছে বলেই কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করেছিল। যদিও এই প্রেক্ষাপট যদি দেখা যায় ভারতের ক্ষেত্রে, ভারত কিন্তু বরাবর সামরিক অবস্থান সেখানে বজায় রেখেছে। নেপাল সীমান্ত হওয়ার দরুন সেক্ষেত্রে সেখানে সামরিক অবস্থান নয়, শুধু ভারতের বিভিন্ন বিআরআই বা কনস্ট্রাকশনাল রোড সেখানে তৈরি হচ্ছে। আমি 2020 সালের মে মাসের কথা যদি বলি, ভারত লিপুলেক পাস দিয়ে একটা নতুন সড়ক উদ্বোধন করে এবং ঠিক সেই সড়ক উদ্বোধন করার পরেই দেখা যায় নেপাল একেবারে বিদ্রোহ ঘোষণা করে, নেপাল বিরুদ্ধতা শুরু করে এবং রীতিমতো সংবিধান নিয়ে আসে এবং সংবিধান এনে যে ম্যাপ আনা হয় সেই ম্যাপে এই 3টে অংশ ভারতের অংশ নয়, শুধু নেপালের অংশ হিসাবে চিত্রিত করা হয় বা বর্ণনা করা হয়। এইখানেই বিরোধবাদে, যদিও ভারত বেসিক্যালি এই জায়গার উপর দাঁড়িয়ে বলেছিল যে ঐতিহাসিক তথ্য প্রমাণের পরিপন্থী এবং একতরফা দাবি। যদিও এই যে গুরুত্ব বা এই যে ঝামেলা সেটা কিন্তু বর্তমানে এখনও চলছে, সেই মামলা বা সেই ঝামেলার মীমাংসা এখনও হয়নি। ইতিহাস বলছে ভারতের সঙ্গে এই লিপুলেক পাসের অত্যন্ত কৌশলগত গুরুত্ব রয়েছে, তার কারণ তিব্বত বা চীনের সঙ্গে বহুদিন ধরে ব্যবসা, 1954 সাল থেকে ব্যবসা এই লিপুলেক পাস দিয়ে হচ্ছে। এবং যে লিপুলেক পাস কালী নদীর পাশে রয়েছে, আমি একটু একেবারে ম্যাপ দিয়ে বোঝাতে চাইবো যে এক্স্যাক্ট চিত্রটা কি। আমি যে বিষয়টা বলছিলাম ঠিক ম্যাপ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। এই যে কালাপানি, বেসিক্যালি এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উত্তরাখণ্ড এবং এই উত্তরাখণ্ডের এই যে জেলা পিথিয়াগড় জেলা, এবং পিথিয়াগড় জেলার এই যে কালাপানি, এছাড়া এই যে হচ্ছে লিপুলেক পাস এবং এই লিপুলেক পাসের ঠিক অপর দিকে চীন। এবং এই যে লিপুলেক পাস, এই রাস্তা ধরেই কিন্তু 2020 সালের আগে অবধি ব্যবসা হয়েছে এবং কোভিডের সময় সেই ব্যবসা বন্ধ হয়। তার আগে থেকে কিন্তু 1954 সাল থেকে সেই ব্যবসা এবং এই লিপুলেক পাস ধরে এই জায়গা থেকে কিন্তু ব্যবসা হয় উত্তরাখণ্ডের মাধ্যম দিয়ে। এছাড়া আমি চলে আসি যে কালী নদী, এই যে নদীটা আপনারা আমি দেখানোর চেষ্টা করব, এই যে নদীটা, এই নদীটা কিন্তু কালী নদী। এই নদীটাই কিন্তু মূলত কালী নদী, যেইটার বেসিসে নেপাল এবং ভারতবর্ষের সীমান্ত ঠিক হয়। এবার আমি একটু দেখাতে চাইবো যে এক্স্যাক্টলি নেপালের সীমান্ত কোনটা। এইটা যদি ভারত বা উত্তরাখণ্ড জেলা হয় তবে সেক্ষেত্রে এটা কিন্তু নেপাল, এবং এর বাইরে আমি যেটা দেখাচ্ছিলাম, এই যে নেপাল ভাগ হচ্ছে, এইদিকে চীন চলে যাচ্ছে এবং এই যে নেপাল, এই যে অংশ নেপালের অংশ, এই যে কালাপানি ঠিক এইরকম জায়গায় রয়েছে লিম্পুয়াধুরা, এবং লিম্পুয়াধুরা, কালাপানি এবং এই লিপুলেক পাস, এই টোটালটা নিয়ে নেপাল নিজেদের অংশ দাবি করে বসে। এবং এই যেটা আমি দেখাচ্ছিলাম লিপুলেক পাস কালাপানি, আমি আবার বলবো লিপুলেক পাস কালাপানি ঠিক এইরকম জায়গায় রয়েছে লিম্পিয়াধুরা, এবং এই 3টে জায়গা কালী নদীর উৎসস্থল ঠিক এইরকম জায়গায় দাবি করে নেপাল তাদের এই অংশ, এই ভারতের এই অংশ তাদের মানচিত্রে এই 3টে অংশ যেটা আমি দেখাচ্ছিলাম এইটা তাদের বলে দাবি করে বসে। এই যে দাবি তারা করে বসে, ঠিক এই দাবির পর কিন্তু ভারত একেবারে বিদ্রোহ ঘোষণা করে, বা ভারত কিন্তু স্বাভাবিকভাবে কোনো পাত্তা না দিলেও ভারত কিন্তু ক্ষোভের আগুনে চলছিল। এই বিষয়টা অবশ্যই ঠিক যে ভারত কিন্তু কোনোভাবে তাদেরকে ছেড়ে দেয়নি। ভারতের তরফ থেকে স্টেটমেন্ট গিয়েছে বারবার করে যে এটা অনৈতিক, এই মানচিত্র পরিবর্তনের দাবিও তারা জানিয়েছে। যদিও এই যে ঝামেলা, সেই ঝামেলা কিন্তু এখনও বর্তমান, এবং ঠিক এই 2020 সালেই কিন্তু ডোকলাম সীমান্তে ঝামেলা, এবং সেই সমস্তটাই কিন্তু চীনের দ্বারা একেবারে অনুপ্রাণিত হয়েই ঘটনা ঘটানো হয়েছিল বলে বিশেষজ্ঞ মহলের মত। এই 2020 সালে আরও একটা ঘটনা আছে, যে ঘটনাকে কেন্দ্র করে কেপি শর্মা ওলি আবার ফ্রন্টলাইনে চলে আসে। কি সেই ঘটনা? যখন অযোধ্যার রাম মন্দির বা ভারতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, এই যে জন্মভূমি, রামের জন্মভূমি, এই সরয়ূ নদীর পাশে অযোধ্যা, ঠিক এই অযোধ্যা বা এই রামের জন্মভূমি সেটা নাকি নেপালে। কেপি শর্মা ওলি দাবি করে বসেন যে রাম আসলে নেপালের জন্ম এবং রামের জন্ম ভারতে নয়, নেপালে। এবং তিনি একেবারে পরিষ্কার করে সেই সময় বলেন নেপালের যে বীরগঞ্জ, সেই বীরগঞ্জের থোরে এলাকায়, সেই থোরে এলাকায় অযোধ্যা নয় বরং এই বীরগঞ্জের থোরে এলাকায় নাকি রামের জন্ম। সেই রামের জন্ম নিয়ে প্রাথমিকভাবে গোটা বিশ্বমহলে এই কেপি শর্মা ওলির যে বক্তব্য, সেই বক্তব্যকে কোনোভাবে পাত্তা না পেলেও তার বক্তব্য ভারত কিন্তু যথেষ্ট
ক্ষীণ চোখে দেখেছিলেন। তারা সেই সময় ভারতের বিরুদ্ধে বা ভারতের সংস্কৃতি, ধর্ম, এই সমস্ত কিছু নিয়ে যে মন্তব্য করে, সেই মন্তব্যকে ভারত খুব একটা সহজভাবে বা খুব একটা ভালোভাবে ঠিক নেয়নি। এবং এই জায়গায় দাঁড়িয়ে তার আগে আমি যদি বলতে যাই, জুলাই মাসের এই ঘটনা, এই রামের বক্তব্য, এবং ঠিক তারপরে মে মাস, তার আগে মে মাসে ভারতের এই রোড কনস্ট্রাকশন, বা ঠিক সেই সময় 2020-তে মে, জুন, জুলাই, আগস্ট, এই 4টে মাস 5টা মাসের মধ্যেই নেপালের সঙ্গে তীব্র সংঘাত হয়। এবং ঠিক তার কারণ ছিল পিছনে চীনের ঘনিষ্ঠতায় তাদেরকে ডুবিয়েছে বলে আমি একটা অনুষ্ঠান করেছিলাম। আমি বলেছিলাম যে চীনের ঘনিষ্ঠতায় কি তাদের ডোবালো? ঠিক এই প্রশ্নের মুখে দাঁড়িয়ে ভারতকে টার্গেট করে যে বক্তব্য, যে তথ্য উঠে আসছে যে কেপি শর্মা ওলি নাকি ভারতকে টার্গেট করছেন, বা এই বিষয়ের জন্যই তিনি বলছেন যে এই লিপুলেখ বা এই সীমান্ত সংঘাত এবং রাম জন্মভূমিকে নিয়ে তিনি পদে থাকতে পারেননি, তাকে পদচ্যুত করা হয়েছে। এটা সত্যতা বা এটা কতটা মিথ্যে সেটা যাচাই করার ক্ষমতা আমাদের ঠিক এই মুহূর্তে নেই ঠিকই, কিন্তু একটা বিষয় স্পষ্ট যে ইতিহাস বলছে ভারতের সঙ্গে শত্রুতা করার পিছনে কিন্তু চীনই সাহায্য করেছিল, এবং চীনের অনুপ্রেরণায় সেই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সঙ্গে সংঘাতে যেতে কেপি শর্মা ওলি ভাবেনি। এবং চীন ঘনিষ্ঠ এই কেপি শর্মা, আমরা বারবার করে দেখেছি এই রাম জন্মভূমি বা এই লিপুলেখ পাসকে নিয়ে যে মন্তব্যগুলো করেছে, তারপরেই ভারত বিরোধী দেশগুলো, এই মুহূর্তে নেপাল সহ যে দেশগুলো ছিল, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, তাদের উপর ইনভেস্টমেন্ট বেড়েছে। যত দেখেছি আমরা নেপালের সেই সময় 2020 সালের পর থেকে একেবারে স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে চীন যে পথটা বেছে নিয়েছিল, স্ট্রিং অফ পালস বা এনসার্কেলমেন্ট অফ স্ট্র্যাটেজি, ঠিক এই পথ, যে পথে চীন, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এই সমস্ত, শ্রীলঙ্কা, সমস্ত জায়গায় একটা হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেওয়া, ঠিক এই ছকটাই বেছে নিয়েছিল চীন। এবং যেটা রীতিমতো এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি বুমেরাং হয়ে ফিরেছে চীনের কাছে, এবং সেই জন্যই ভারতের হাত তিনি চাইছেন। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি এসসিও সম্মেলনে ভারতের হাত চেয়েছেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব চেয়েছেন। ভারত এই মুহূর্তে স্ট্র্যাটেজিক্যাল যে কন্ডিশন, জিওপলিটিক্যাল যে কন্ডিশন, ভারত চীনের সঙ্গে হাত মিলিয়েছে বা একটা সখ্যতা বাড়িয়েছে। তাতে করে যে পরিস্থিতি এই মুহূর্তে নেপাল বা অন্য দেশগুলোর, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু নেপালের এই যে পরিস্থিতি, সেই ইতিহাস একেবারে স্পষ্ট যে ভারতের বিরুদ্ধাচরণ নেপাল করেছিল, এবং নেপাল যে ভারতের বিরুদ্ধাচরণ করেছিল তার সঙ্গ দিয়েছিল চীন। এবং চীনের অনুপ্রেরণা এই যে ঘটনা তারা ঘটিয়েছে, তার জন্যই কি নেপালের এই অবস্থা। এবং এই গোটা ঘটনার পিছনে ভারতকে তিনি দায়ী করছেন, যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ঘটনার পিছনে কোনোভাবেই ভারত দায়ী নয়, বরং চীন এবং নেপালের আভ্যন্তরীণ যে নেতাদের দুর্নীতি, সেইটাই দায়ী। সব মিলিয়ে ভারতের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে নিজের দুর্নীতি বা নিজেদের যে অবস্থান, সেইটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা কেপি শর্মা ওলির, সেটা কিন্তু ভারত হয়তো মেনে নেবে না। ইতিমধ্যেই এখনও আমরা জানতে পেরেছি যে ভারত এই বিষয়টাকে কোনোভাবে ভালো চোখে নেয়নি। কোনো স্টেটমেন্ট, অফিসিয়াল স্টেটমেন্ট না এলেও এটা পরিষ্কার যে সীমান্ত সংঘাত এবং রাম জন্মভূমি নিয়ে একটা বড় ধরনের আঘাত বা কোপ ভারতকে তিনি দেওয়ার চেষ্টা করেছিলেন, যেটা বুমেরাং হয়ে ফিরেছে নেপালের কাছে। এবং ভারতের বিরুদ্ধে যারাই এই ধরনের ষড়যন্ত্র করবে, তাদের হয়তো বুমেরাং হয়ে ফিরতে হবে এরকমভাবে। সেদিকে অবশ্যই নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতা।